12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সাফল্যের নতুন স্তরে উপনীত হবে। দোয়া করছি পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার শিকার শহীদদের শাহাদাত কবুল করার জন্য। জুলাই বিপ্লব হঠাৎ ঘটে যাওয়া সাময়িক ঘটনা নয় এবং এ বিপ্লব জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হারিয়েও যাবে না, বরং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সাফল্যের নতুন স্তরে উপনীত হবে। ইনশাল্লাহ নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার পর জুলাই বিপ্লব 24-এর চেয়ে বড় লড়াই ও বড় সাফল্য অর্জন করবে। আজকের সংবাদ সম্মেলনে আমরা জাতির সামনে সে বার্তা দিতে হাজির হয়েছি। শুরুতে স্পষ্ট করতে চাই, আমি খোমেনি হাসান যে জুলাই বিপ্লবের কোনো মাস্টারমাইন্ড কিংবা নেতা নই। আমি জুলাই বিপ্লবে সম্পৃক্ত একজন সাধারণ কর্মী যে 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 111 নামক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের সূচনা করেছিলাম। সেই লড়াইকে ধারণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে সামিল ছিলাম। বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা কর্মকর্তাদের ম্যাসাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু বকর সিদ্দিক হত্যা, ভারতীয় সীমান্তে শহীদ ফেলানী হত্যা ও শাহবাগে ফেসিবাদী মচ্ছব তৈরি করে আধিপত্যবাদ বিরোধী জাতীয় নেতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে অগ্রগামী প্রতিবাদকারী ছিলাম আমি। 2018 সালে দেশপ্রেমিকদের রাজনৈতিক অভিভাবক শহীদ বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ হলে জীবন রক্ষার জন্য স্বেচ্ছা নির্বাসনের উদ্দেশ্যে চীনে ও পরবর্তীতে আমি জাপানে গমন করি। নির্বাসিত জীবনে আমি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সঙ্গে আতাত করে বিএনপি জামাত যেসব পাতানো আন্দোলন করে জালেম শাহী ও ভারতীয় আধিপত্যবাদকে দীর্ঘায়িত করেছিল, তার বিরুদ্ধে জনগণকে সচেতন ও সতর্ক করতে লেখালেখি করি। এর ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের সংগঠকদের অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং বিপ্লব সংগঠনে তাদের সামান্য খাদেম তথা কর্মী হিসাবে আমি টোকিও থেকে ভূমিকা পালন করি। জুলাই বিপ্লবে আমার ভূমিকা তেমন উল্লেখযোগ্য নয় বলে অন্তর্বর্তী সরকার ও ছাত্র উপদেষ্টারা কোথাও আমাকে স্বীকৃতি দেয়নি। আর চটুল জনতুষ্টিবাদী নাগরিক সমাজের কাছেও আমি অনুল্লেখ্য আম জনতারই একজন। এক্ষেত্রে সরকার, মিডিয়া ও নাগরিকদের অবস্থানের যৌক্তিকতাও আমি কবুল করি, কারণ নির্বাসিত জীবনে সেলিব্রিটি রাজনীতিক ও অ্যাক্টিভিস্টদের মতো আমার আরামের জীবন ছিল না। আমি নিছক একজন মেহনতি শ্রমিক ছিলাম, যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট থাকলেও শ্রেণী পরিচয়িত শ্রমিক শ্রেণীর মানুষ, যাদেরকে বাংলাদেশে ঘৃণা ও উপেক্ষা করা আমাদের অন্ধকার জাহেলি সংস্কৃতির আদি বৈশিষ্ট্য। কাজেই প্রশ্ন হতে পারে, একজন সাধারণ মানুষ, একজন শ্রমিক হওয়ার পরেও কেন জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় এ সংবাদ সম্মেলন আয়োজন করেছি এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উপস্থাপন ও জুলাই বিপ্লবী পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হিম্মত দেখাচ্ছি। এসব প্রশ্নের জবাব আমার আগের বিবরণে আছে। সেটি হলো, আমাদের লড়াই নতুন নয়। আমরা 2007 সাল থেকে সংগ্রামে নিরত আছি। তাই জুলাই বিপ্লবকে হঠাৎ ঘটে যাওয়া আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান আখ্যা দিয়ে জাতীয় নির্বাচন হয়ে গেলে সব শেষ বলে আমাদের থামিয়ে দেওয়া যাবে না। বরং আমরা আপনাদের সামনে বলতে এসেছি, 2008 সালে নির্বাচন করে যেমন সব শেষ বলে দীর্ঘ 17 বছর ফেসিবাদ কায়েম করেও জনগণের মুক্তি সংগ্রাম থামিয়ে দেওয়া যায়নি, তেমনি 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনও সব শেষ হবে না। বরং জুলাই গণহত্যা পরবর্তী বাংলাদেশে এবার লড়াই তীব্রতর ও ব্যাপক হবে ইনশাআল্লাহ। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আজ আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, জুলাই বিপ্লব সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার কোটার নামে সৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে হলেও এই বৈষম্যের সূচনা শেখ হাসিনা করেনি, বরং স্বাধীনতার পর থেকে বৈষম্য চলে আসছে। বিএনপি ও জামাত ক্ষমতায় থাকতে এই বৈষম্য দূর করার বদলে এর বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলনকে চাপাতি দিয়ে কুপিয়ে দমন করেছিল। বলতে গেলে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমন করার এক পর্যায়ে শেখ হাসিনাই একমাত্র কোটা প্রথা পুরোপুরি বাতিল করেছিলেন। কিন্তু 2014 থেকে একের পর এক পাতানো নির্বাচনের ধারাবাহিকতায়
2024 সালে আরেকটি ন্যাক্কারজনক নির্বাচন শেখ হাসিনাকে চরম পরিণামদর্শী জালেমে পরিণত করে, যে নিজের বাতিল করা কোটা প্রথা ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নেয়। অথচ ফ্যাসিস্ট হাসিনা খেয়াল করেনি যে কোটা প্রথা বাতিলের পুরো প্রক্রিয়াটি ছিল তার চীন সফরের বিরুদ্ধে ভারতের প্রতিশোধ গ্রহণের ষড়যন্ত্র। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার লোভে অন্ধ না হলে সহজেই কোটা প্রথা বাতিলের রিটকারী ও রায় প্রদানকারী বিচারকদের ভারতীয় দালাল পরিচয় জানতে পারতেন। মূলত কোটা বৈষম্য বাংলাদেশের জাতীয় জীবনে এমন এক ক্ষত যার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠা স্বাভাবিক। ফলে 24-এ অত্যন্ত যৌক্তিকভাবে আন্দোলন গড়ে উঠেছিল